আপাতত দেশেই হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দীর্ঘ যাত্রার ধকল নিতে এখনো প্রস্তুত নন দেশনেত্রী। যাওয়া না যাওয়ার ব্যাপারে এটা সিদ্ধান্ত মিটিংয়ে হবে। ব্রিটিশ কাউন্সিলের IELTS পরীক্ষায় বড় ত্রুটি, ৮০,০০০ পরীক্ষার্থীর ভুল নম্বর, বাংলাদেশেও প্রশ্ন ফাঁস। এবং সৌদিতে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি পোশাক, বাড়ছে কর্মসংস্থান, দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে রেমিটেন্স। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের সঙ্গে আছে আমি সিরাজু মুনিরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, জানাবো পুরো খবর। আপাতত এভার কেয়ারেই চলবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বিদেশ যাত্রায় দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ভ্রমণের ধকল নিতে এখনও সক্ষম নন তিনি। এসব কথা জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। জানায়, মাকে দেখতে ও দলকে নেতৃত্ব দিতে বিজয়ের মাসেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার চোখ যেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার 17তম দিন। বিদেশে নিতে এদিনেও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গত কারণে প্রশ্ন, খালেদা জিয়া কি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন? দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কি সেই অনুমতি দেবে? ডক্টর জাহিদ আমরা স্বাস্থ্যগত সব কথা বলবেন, তবে একটা জিনিস কি আমি যতদূর শুনেছি সে স্টেবল আছেন। আর যাওয়া না যাওয়ার ব্যাপারে এটা সিদ্ধান্ত মিটিংয়ে হবে। তিনি জানান, মাকে দেখতে ও দলকে নেতৃত্ব দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারেন বিজয়ের মাসেই। আগামীতে এই গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার একজন ব্যক্তি আছে, সেটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমরা আশা করব উনি এই বিজয়ের মাসেই বাংলাদেশে মাটিতে পারেন। রোজকার মতো এদিনও শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। হাসপাতালের সামনে দেখা গেছে দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের ভিড়। মহান আল্লাহ তাআলা যেন সর্বশেষ তাকে আরেকটা বারের মতো তার জীবন ভিক্ষা দিয়ে দেয়, এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। উনি যাতে ধূসর জনম পায়, উনি যাতে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড ফাঁসি, ওটা ফাঁসির রায়টা দেখে যেতে পারে। আল্লাহ যদি ওনাকে নেক হায়াত দান করে, উনি যেন আর দীর্ঘদিন বেঁচে থাকে, উনি যেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য আরো কোনো কিছু যেন করে যেতে পারে। ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বড় অনিয়মের অভিযোগ উঠেছে ব্রিটিশ কাউন্সিলে IELTS পরীক্ষার নম্বর প্রদানে। 2023 থেকে 2025 পর্যন্ত ভুল মার্কিংয়ের কারণে ফেল করা প্রায় 80,000 অভিবাসী ভিসা পেয়েছে। প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে। এতে হাজার হাজার অভিবাসীর ভিসা প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানানো হয় দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে। খালেদ মাসুর রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, স্বল্পমেয়াদী ও সাশ্রয়ী কোর্স, পোস্ট স্টাডি কাজের সুযোগ, নিরাপদ পরিবেশ সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম আকর্ষণ এই দেশটি। তবে সম্প্রতি ব্রিটেনের অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের ফলে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সীমিত করা হয়েছে। এমন আবহে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিল পরিচালিত উচ্চশিক্ষা গ্রহণের বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষা IELTS এর বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে প্রায় 80,000 পরীক্ষার্থীর ফল ভুলভাবে মার্কিং করা হয়। এতে পরীক্ষায় ফেল করার সত্ত্বেও বহু অভিবাসী ভুলভাবে ভিসা পেয়েছেন। চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ ব্যাপক প্রতারণার প্রমাণও মিলেছে। এমন জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশকারীরা ভাষাগত দক্ষতা দেখাতে ব্যর্থ হচ্ছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থী থেকে শুরু করে NHS কর্মীসহ সব ধরনের অভিবাসীর যোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। উদ্বেগ জানিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি। ক্ষোভ জানিয়ে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ব্রিটেনে প্রবেশকারীদের বহিষ্কারের দাবি জানিয়েছে দলটি। এ অবস্থায় যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে এসব ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আতাউর রহমান। 2
ডিসেম্বরই করে আসার চিন্তা ভাবনা করেন, বিশেষ করে আমরা বাংলা ভাষাভাষী সবাইকে বলবো, প্লিজ এই টোইকের ঘটনা আপনাদের মনে নাই? আজ থেকে 4-5 বছর আগে টোইকেরকে কেন্দ্র করে অনেকের জীবন একবারে আপনার নাস্তানাবুদ হয়ে গেছে। গুড ক্যারেক্টারে কিন্তু এটা মারাত্মকভাবে তারা আপনাকে করবে, মানে ধরবে, এবং গুড ক্যারেক্টারের উপর আপনার রিফিউজ করে দেবে। কোনো প্রতারণার আশ্রয় নেবেন না। এটাকে কারেকশন করার জন্য চিঠিপত্র দিছে, ওইটাতে যাতে সবাই সাড়া দেয়। বিষয়টি আমলে নিয়ে পরীক্ষার সততা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 36 লাখ মানুষ IELTS পরীক্ষায় অংশ নেন, যা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কম দামে ভালো মানের পোশাক সরবরাহ করায় সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা বাড়ছে দ্রুত। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তা ইয়াসির মিয়া একে একে প্রতিষ্ঠা করেছেন 16টি শোরুম। তার এই উদ্যোগে বহু প্রবাসীর কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। দেশে আসছে রেমিটেন্স। মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি গার্মেন্টসে তৈরি পোশাক। কম দামে ভালো মানের টি শার্ট থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন পোশাক সবই এখন আকর্ষণ করছে সৌদি ক্রেতাদের। Regular customer for fine look. The quality wise is good and price cheap and best, we can say that. মেয়েদের থেকে শুরু করে ছেলেদের, ছোট বাচ্চাদের সব পোশাকই আছে এবং রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এখানে। গুণগত মান অনেক হাই আর একদম প্রাইসও রিজনেবল, যার কারণে আমি সবসময় এখানে মানে ক্রয় করি আর কি। আমরা এখানে প্রায় অলমোস্ট 350 জনের মতো আমরা কর্মরত আছি, আরো নতুন নতুন নিচ্ছি আমরা। আমাদের কোম্পানি চেয়ারম্যান একজন দূরদর্শী উদ্যোক্তা, যিনি সবসময় নতুন ধারণা উদ্ভাবনকে সামনে নিয়ে আসেন। তার নেতৃত্বে আমরা আজ এই অবস্থানে। অনেক কিছু আপনারা স্বল্প মূল্যে পাবেন, প্রাইস কোয়ালিটি কোয়ান্টিটি উভয়ই ভালো। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা হয়ে উঠছেন। তাদের মধ্যে অন্যতম ইয়াসির মিয়া, যিনি সৌদির মরুভূমির দেশে প্রতিষ্ঠা করেছেন একে একে 16টি শোরুম। তার প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন 350 জনের বেশি বাংলাদেশি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ব্যবসা যাই করি না করি, মূল কথা হলো নিজে পয়সা কামানো না, মূলত ব্যবসাটাকে সারা পৃথিবীতে বাংলাদেশের একটা ব্র্যান্ড, আমরা সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে এটা ছড়াই দিতে চাই। কাস্টমারের পছন্দ অনুযায়ী মানসম্মত পোশাক তৈরি করছে তার ব্র্যান্ড ফাইন লুক। ব্র্যান্ডটির পণ্য এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইতালিতেও শোরুম খোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্ণধার ইয়াসির মিয়া। প্রবাসী ব্যবসায়ীদের মতে বাংলাদেশ মালিকানাধীন অসংখ্য প্রতিষ্ঠান সৌদি আরব থেকে নিয়মিত কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তাদের দাবি, বাংলাদেশ সরকার একটু বেশি সহায়তা দিলে সৌদিতে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসা চীন, ভারতকেও ছাড়িয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনে মেডিসিন পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এক্সেল টিউটর ও এশিয়াটিক লিমিটেডের আয়োজনে তৃতীয়বারের মতো এই কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী। এ সময় মেডিসিন বিষয়ে সাক্ষাৎকারের দক্ষতা, সিভি লেখা এবং পরীক্ষার প্রস্তুতির নির্দেশিকা তথ্য প্রদান করেন ডাক্তাররা। ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জু শওকত এবং তার দল এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। ডক্টর ফয়েড এর প্রোগ্রামটা হয়েছে, আমি নিজেকে গর্ববোধ মনে করছি যে এই ধরনের প্রোগ্রাম করে আমরা আমাদের কমিউনিটিতে একটা কিছু কন্ট্রিবিউট করতে পারছি বলে মনে করছি। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা ভালো প্রফেশনের দিকে এগিয়ে আসুক, বিশেষ করে মানে চিকিৎসা পেশায়। এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে প্রতিটা ছাত্র ছাত্রী এরা মেডিসিন এবং ডাক্তারি সম্বন্ধে খুব ভালো ধারণা পাইতেছে। সৌদিতে প্রবাসীদের সাহায্যে এগিয়ে এসেছে বহু প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে আল রাইক গ্রুপ। সৌদি আরবে গিয়ে বৈধভাবে ব্যবসা করতে চাওয়া বাংলাদেশিদের ইনভেস্টর লাইসেন্স প্রসেসিং ও সার্ভিস দিচ্ছেন আল রাই গ্রুপের সিইও বেলাল মোহাম্মদ জুবায়ের, যেখানে কর্মরত রয়েছেন একাধিক বাংলাদেশি নারী। তাদের সহযোগিতায় অনেক বাংলাদেশি এখন সফলভাবে ইনভেস্টর হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছেন সৌদি আরবে। আর এসব প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান, বাড়ছে রেমিটেন্স প্রবাহ।
ইতালির রাজধানী রোমে মিনি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের রানার্স আপ হয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং ASD রোমার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ও রাক রোমা ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন দেশের অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গঠিত দলগুলো। গ্রুপ পর্বে অপরাজিত থাকা বাংলাদেশ সেমিফাইনালে চমৎকার জয়ে ওঠে ফাইনালে। টুর্নামেন্ট জুড়ে দাপুটে ক্রিকেট খেললেও ফাইনালে অল্প ব্যবধানে হার মানতে হয় লাল সবুজের খেলোয়াড়দের। টিম ম্যানেজমেন্ট জানায়, ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে দূতাবাস ও কমিউনিটির সহযোগিতা অত্যন্ত জরুরি। উৎসবমুখর পরিবেশে দুবাইয়ে হয়ে গেল বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট। DXB স্পোর্টস ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টে অংশ নেয় 7টি দল। আমিরাত প্রবাসী আল কুরাইশের নিউ ভিশন ব্যাডমিন্টন একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা প্রবাসী ক্রীড়াপ্রেমীদের জন্য এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, কমিউনিটিতে সুস্থ বিনোদন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন, ফিটনেস বজায় রাখা এবং প্রবাসীদের মধ্যে ইতিবাচক পরিবেশ ছড়িয়ে দিতে এ ধরনের ক্রীড়া আয়োজন বড় ভূমিকা পালন করে। সংসদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানাতে সিসির তফসিলের ভাষণ চূড়ান্ত ঘোষণা হতে পারে আজ কিংবা কাল। আজ বেলা 12:30টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার এসব কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। এদিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য 300 আসনে বিচারক চেয়েছেন তিনি, পেয়েছেন ইতিবাচক সাড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। এমন বাস্তবতা সামনে রেখে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির খাস কামরায় তাদের বৈঠক হয়। বৈঠক শেষে সিসি জানান, নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছে কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। উনি জাস্ট ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্টে আছে, ওই ব্যাপার মধ্যে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এদিকে বিটিভি ও বাংলাদেশ বেতারকে সোমবারই তফসিলের ভাষণ রেকর্ড করতে চিঠি পাঠায় কমিশন। নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ জানান, বুধবার বেলা 12:30টায় রাষ্ট্রপতির সাথে কমিশন সাক্ষাৎ করবে। এরপর রেকর্ড হবে তফসিলের ভাষণ। পূর্বে দেখা গেছে, যেদিন ভাষণ রেকর্ড হয় সেদিনই তফসিল ঘোষণা করে থাকেন সিসি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার বুধ বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হবে। এদিকে আরপিওতে আরেক দফা সংশোধনী এনেছে সরকার। মূলত পোস্টাল ভোটিং যুক্ত হওয়ার পর গণভোট অধ্যাদেশের সঙ্গে আরপিওতে সমন্বয় করতেই এই পরিবর্তন। এছাড়াও এসপি ও রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে সংশোধনীতে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুদকের কাজে হস্তক্ষেপ করবে না। আগামী নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। তৃতীয় দিনে অংশ নেন জাতীয়তাবাদী ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে নেতাকর্মীদের করণীয় নিয়ে নানা পরামর্শ দেন তারেক রহমান। ক্ষমতায় গেলে মানুষের জীবনমান উন্নয়নে দলের বিশদ পরিকল্পনা তুলে ধরেন তিনি। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে। যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। তারেক রহমান বলেন, বিএনপির কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ। দেশের প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো।
যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে তখনই দুর্নীতির লাগাম টেনে ধরেছে বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গত সরকারের সময় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এগুলোকে পুনর্গঠন করতে হবে। কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গড়তে উপযুক্ত মানুষ খুঁজে বের করা হবে, তাদের কাজে লাগানো হবে। দলের গুলশান কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনে বিএনপি কাজ করছে, যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের দোহাই দিয়ে একটি দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা ধর্মকে ব্যবহার করে এখন মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্ট গুলো হয়েছিল, সেখানে একটা বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এরকম একটা ধারণা স্বৈরাচার তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করার জন্য। কাজে এটি আমাদের কনসেপ্ট না, আমাদের ধারণা, এটি সম্পূর্ণভাবে তাদের ছিল। বেগম রোকেয়াকে মুরতাদ কাফির বলে ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস লিখে পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। তার এমন মন্তব্যের ফলে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তার এমন স্ট্যাটাসের জন্য তাকে ক্ষমা চাওয়ার অনুরোধ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন খান। নারী সমাজকে এক প্রকার হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে আমি মনে করি, এবং অবশ্যই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন সেখানে যে সেই মন্তব্যটা করবে যেটা সকলের কাছে অগ্রহণযোগ্য, সেই মন্তব্যের জন্য আমার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিতে অবশ্যই কিছুটা ইফেক্ট ফেলবে, এবং যেটা নিয়ে গোটা বাংলাদেশে কিন্তু আজ সমালোচনা হচ্ছে। এবং আমি আর অবশ্যই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্ষমতাচ্যুত রাজনীতিকদের পালাতে যারা সহযোগিতা করেছে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মঙ্গলবার রাজধানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এই আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। অংশ নেয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় যোগ দেন অর্থ উপদেষ্টা। বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে সেই সন্দেহে মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে সহজে সমাজে পতন ধরবে না, আবার তাতেই দুর্নীতি কমে যাবে। আয়োজনে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ও দুর্নীতিবাজদের লাগাম টানতে সবাইকে সচেতন হতে হবে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? গত 15 বছরের অপরাধী তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। বিশেষায়িত কাজ করে থাকে তাদের মধ্যে সম্ভবত সাংবাদিক বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা একটি 7 তলা ভবনে আগুন লেগে অন্তত 20 জন নিহত হয়েছেন, দগ্ধ আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মঙ্গলবার ভবনটির প্রথম তলায় আগুন লাগার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ বাঁচাতে অনেকেই উপরের তলা থেকে মই বেয়ে নিচে নেমে আসেন। তবে ভবনের ভেতর অনেকে আটকা আছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। আগুনের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে বিসিবি, এমনটি জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এদিকে সারা দেশের মাঠগুলোর অবস্থা দেখে হতাশ বয়সভিত্তিক কমিটির প্রধান আসিফ আকবর। স্টেডিয়াম ও মাঠের বিষয়ে বিসিবির সভাপতির সঙ্গে বসে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানান তারা।
হঠাৎ করে পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক ঘুরে দেখলেন সেখানকার অবকাঠামো। তবে সম্প্রতি পিচের মাটি চুরির বিষয়টি গণমাধ্যমে আসতেই তোড়জোড় বেড়েছে তাদের। গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলট জানালেন এ বিষয়ে দ্রুতই 3 সদস্যের কমিটি গঠন করবেন তারা। মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসে, কারা কারা এখানে ইনভলভ, বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা জড়িত আছেন সেটা আমার মনে হয় বের করা উচিত। আপাতত বিসিবির চোখ ঢাকার মধ্যে খেলার উপযোগী মাঠ তৈরি করা, যাতে জাতীয় দলের বাইরে টুর্নামেন্টগুলো যেন বাকি মাঠগুলোতে আয়োজন করা যেতে পারে, আর তাতে মিরপুরের ওপর কমে চাপ। ঢাকা শহরে প্রচুর স্বল্পতা আছে মাঠের, আপনারা জানেন। আমাদের লিগগুলোতে বাইরের মাঠগুলো হায়ার করে নিয়ে খেলতে হয়, লিগগুলোকে আমরা সময় মতো দিতে পারি না অনেক মাঠগুলো। তো এখানে যদি 3টা মাঠ যদি আমি রেডি করতে পারি, প্লাস ফতুল্লায় ইনার এবং আউটারটা আমাদের খুব শীঘ্রই আমরা চালু করার প্ল্যান আছে। এদিকে বয়সভিত্তিক দল নিয়ে কাজ করছেন আসিফ আকবর। সারা দেশের স্টেডিয়ামগুলোর সুযোগ সুবিধা ঘুরে দেখছেন তিনি। এদিন পূর্বাচল মাঠেও ঘুরে গেলেন, জানালেন এখন তাদের লক্ষ্য সারা দেশে ক্রিকেটের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি। বিসিবি পূর্বতন প্ল্যান অনুযায়ী 8টা বিভাগের ডিপো হবে এবং কিছু হাব তৈরি করা হবে, যেমন মানে কক্সবাজার, কুমিল্লা কিংবা আপনার গাজীপুর, মানে যেখান থেকে ডিস্ট্রিক্টগুলো আশেপাশে থাকে এই যন্ত্রপাতিগুলো যাবে, আবার যন্ত্রপাতি ফেরত আসবে ডিপোতে, যেন রক্ষণাবেক্ষণ হয়। তো বিসিবি এমনভাবে ইনভেস্টমেন্টটা করছে যেখানে নতুন 2-1টা স্পন্সর আসছে যারা এই সমস্ত জিনিস পৃষ্ঠপোষক করতে চায়। আগামী 15 ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সাথে বসে ক্রিকেটের উন্নতিতে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও মন্তব্য করেন বোর্ড কর্তারা। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।